আসসালামু আলাইকুম। আমি তোমাদের শুভ ভাইয়া, মোহাম্মদ তামিল ইসলাম শুভ। বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে। তো আজকে তোমাদের মাঝে চলে এসেছি আরেকটি কিছু ক্লাস নিয়ে। সেই ক্লাস হচ্ছে আমাদের 7 নাম্বার ক্লাস, এবং এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে। অর্থাৎ এখান থেকে তোমরা আজকের ক্লাস থেকে মিনিমাম 2 থেকে 3 নাম্বার কমন পাবা। তাই বলে ভেবো না 2-3 নাম্বার খুবই কম। আসলে তোমাদের 30টা এমসিকিউর ভিতরে 2-3 নাম্বার হিউজ একটা নাম্বার, ঠিক আছে? তো আসুন আমরা শুরু করি। আমাদের আজকের প্রথম বিষয় হচ্ছে কারক। কারক হচ্ছে মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য এবং সর্বনামে যে মিলটা রয়েছে, মিল করে, সেটা হচ্ছে কারক। অর্থাৎ বিশেষ্য এবং সর্বনামের সাথে বাক্যের যে বা মূলত ক্রিয়ার যে সম্পর্ক রয়েছে, সেটাই হচ্ছে আমার কারক। এই কারক সম্পর্ক বলতে তোমার বিভক্তি এবং অনুসর্গ যুক্ত হয়ে থাকে কারকের সাথে। অর্থাৎ আমরা যখন কারক শব্দটা ব্যবহার করছি, অর্থাৎ কারক যখন কোনো একটা শব্দ যখন জিজ্ঞাসা করবে যে কি কারক বা কোন কারক, এর সাথে অবশ্যই কোনো বিভক্তি থাকবে, এবং এই বিভক্তিকে তখন একসাথে লিখতে হয়, এই কারকে অমুক বিভক্তি। এখন দেখো, কারক হচ্ছে 6 প্রকার। মনে আছে আমরা বিভক্তি পড়েছিলাম? ওখানে বিভক্তি কয় প্রকার ছিল? ওখানে কিন্তু বিভক্তি 3 প্রকার ছিল। 3 প্রকার কি কি ছিল? এ, র, এ, তে, এগুলো ছিল না? এগুলোই কারকের শেষে বসে। তো এখন কারক কয় প্রকার বললাম? 6 প্রকার। কি কি? কর্তাকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক এবং সম্বন্ধকারক। এই সম্বন্ধকারককে তুমি সম্প্রদান কারকও বলতে পারো। সম্প্রদান কারক, যারা তোমাদের পূর্বের যে বাংলা বইটা ছিল সেটা যদি কেউ দেখো, দেখবো ওখানে সম্বন্ধ কারকের আগেও আরেকটা ছিল কি সম্প্রদান কারক। অর্থাৎ কি চিরন্তন সত্য যেগুলো যেগুলো একবারে দান করে দেওয়া হয় সেগুলোকে সম্প্রদান কারক বলে। যেমন গুরুজনে দীক্ষা দেয়, অর্থাৎ কি গুরুজন দীক্ষা দেয়, এটা কি একবারে দিয়ে দেয় না? এটাকে নেওয়া যায়? নেওয়া যায় না। ঠিক এইগুলোকেই তোমার সম্প্রদান কারক বলা হয়। কর্তা কারক অর্থাৎ ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হচ্ছে, অর্থাৎ ক্রিয়া যার দ্বারা হচ্ছে। ধরো আমি একটা কাজ করছি, তাহলে ক্রিয়া কার মাধ্যমে হচ্ছে? আমার মাধ্যমে হচ্ছে। তাহলে কি হচ্ছে? আমি হচ্ছি কর্তা, এবং আমি যেটা করছি সেটা হচ্ছে কর্তা কারক। যেমন একটা উদাহরণ যদি বলি, আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, তাহলে আমরা কি, কারা নিয়েছিল রিক্সা? আমরা। তাহলে আমরা কি কর্তা কারক। তুমি আরেকটা ভাবে করতে পারো, এই বাক্যকে যদি তুমি যে কোনো বাক্যকে যদি কে, কারা, কার, এই 3টা জিনিস ধরে কুয়েশন করো বা প্রশ্ন করো, তাহলে যেই আনসারটা পাবা সে হচ্ছে কর্তাকারক। অর্থাৎ দেখো, কে নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিল? আমরা। সরি, এখানে হবে কারা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিল? আমরা নিয়েছিলাম। কে কে বইগুলো অন্য জায়গায় রেখে আসছে? আমি বইগুলো অন্য জায়গায় রেখে আসছি। এরকম, ঠিক আছে? এবার আসো, কর্তাকারক কখনো বিভক্তি এ যুক্ত হয়। অর্থাৎ এই যে ছাগলে কি না খায়, পাগলে কি না বলে, কে কিনা বলে, কে কিনা খায়, অর্থাৎ কি পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তোমাদের এত কিছু না দেখে তোমরা জাস্ট এইটা যদি মনে রাখো, কে, কারা, কার, এইটা দিয়ে যদি তোমরা জাস্ট মনে রাখতে পারো যে এইটা দিয়ে কুয়েশন করলে আমি কর্তাকারক পাবো, তাহলেই সেটা এনাফ হয়ে যাবে। তারপরে আসো কর্মকারক, অর্থাৎ কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া করবে। যেমন তোমাকে যদি বলি সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়, তাই না? সে, কে ভাত খায়? সে ভাত খায়। তাহলে সে কি হবে? সে কর্তাকারক। তবে কি খায়? ভাত খায়। তার মানে কি হচ্ছে? কর্তা যে কাজটা করছে, যাকে আশ্রয় করে কাজ করে, সেটাই হচ্ছে কর্মকারক। বাক্যে মুখ্য কর্ম ও গৌণ কর্ম উভয় কর্মই কর্মকারক। অর্থাৎ কর্মকারক দুইটা, একটা হচ্ছে গৌণকারক কর্মকারক, আর একটা হচ্ছে মুখ্য কর্মকারক। দুইটাই কর্মকারক। এখন তুমি কর্মকারককে এখানে এই ট্রিক্স দিয়ে খাটাতে চাও যে কিভাবে করা যায়। কে, কারা, কার, এটা যদি কর্তা পাওয়া যায়, তাহলে কি কাকে, কি আর হচ্ছে কাকে, এইটা দিয়ে যদি বাক্যে প্রশ্ন করো বাক্যকে, তাহলে যেটা আনসার পাবা সেটাই হচ্ছে আমার কর্মকারক। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার কর্মকারক। অর্থাৎ এটা ছিল কি কে, কারা, কার, এটা দিয়ে প্রশ্ন করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার কর্তাকারক। আর কি কাকে দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কর্মকারক। যেমন তোমাকে আমি এখন কিছু উদাহরণ দিই। যেমন শিক্ষককে জানাও, কাকে জানাও, প্রশ্ন পেয়েছো, কাকে দেওয়া কোয়েশ্চেন করলে উত্তর পেয়েছো? শিক্ষককে জানাও। অসহায়কে সাহায্য করো, কাকে সাহায্য করো? অসহায়কে সাহায্য করো। কাকে দেওয়া কোয়েশ্চেন করলে আসছে, যেটা আসবে সেটাই হচ্ছে কর্মকারক। এখন দেখো, আমারে তুমি করিলে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। কাকে তুমি করিলে ত্রাণ, কাকে প্রশ্ন করলে কি আমারে আসতেছে না? তাহলে কি এখানে কি কোন বিভক্তি হচ্ছে সেটা দেখার দরকার নেই। আপাতত আমরা এটা দেখি। তবে মনে রাখবা, কর্তাকারকে শূন্য বিভক্তি হয় এবং সর্বোচ্চ এ বিভক্তি আসতে পারে। আর কর্মকারকে কে, রে, এরে। এবং এখানে
কর্মকারকে কে রে এরে এই বিভক্তি যুক্ত হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে শূন্য বিভক্তি, অর্থাৎ কোনো কিছু যুক্ত হবে না, অবলিক এ বিভক্তি, ঠিক আছে। যে কোনো একটা যোগ হবে, হয় শূন্য আর নয় এ। এরপর আসলে আমরা চলে যাই করণ কারক। করণ কারক হচ্ছে কিসের উপায়ে বা কিসের দ্বারা কাজটা হচ্ছে, অর্থাৎ কর্তা কিসের মাধ্যমে কাজটা সম্পূর্ণ করছে, সেটা হচ্ছে করণ কারক। যেমন তোমাকে যদি বলি যে দেখো হ্যাঁ লিখে দিছে দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি অনুসর্যিত, এটা মনে রাখারই দরকার, তুমি সহজে মনে রাখো কি দিয়ে কিসের সাহায্যে, ঠিক আছে, কিসের সাহায্যে। এইটা দিয়ে কুয়েশন করলে, অর্থাৎ এইটা যদি আমি কোনো প্রশ্ন করি বাক্যকে, তাহলে আমি যে আনসারটা পাবো সেটাই হচ্ছে আমার করণ কারক। তোমাকে এখন যে প্রশ্ন করি ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, কি দিয়ে চাষ করা সম্ভব নয়, ভেড়া দিয়ে, কি দিয়ে। আমি যদি বলি পড়াশোনা এভাবে হয় না, কি হবে, কোনো কারণ কিন্তু করতে পারবে না। তবে যদি আমি বলি যে টিভি দেখলে আর গান গাইলে পড়া হবে না, তাহলে কিসে হবে, কিসের জন্য পড়া হবে না, অর্থাৎ কিসের সাহায্যে পড়া হবে না, এটাও বলতে পারো। তাই কি গানে এবং টিভি দেখা হতো, তাই কি করণ কারক এটা। তাই এখানে কি ভেড়া দিয়ে চাষটা কি ভেড়া দিয়ে হচ্ছে করণ কারক, ভেড়া কিন্তু না। তাহলে এখানে কি ভেড়া যদি তুমি ভেড়া কিন্তু কর্তা কারক, কারণ কি দেখো এখানে তুমি যদি বলো যে কি দিয়ে, এখন দেখো আমি যদি তোমাকে বলি যে ভেড়া এইটা কি আর এইটা কি, আর এই ভেড়া দিয়ে এই অংশটুকু কি, তোমাকে যদি বলি ভেড়া তাহলে এটা কর্তা কারক, কারণ দেখো কি কি দিয়ে চাষ করানো, তাহলে কি করণ কারক আছে কি দিয়ে। যদি আমি বলি কে চাষ, কাকে দিয়ে চাষ করানো সম্ভব নয়, কে কারাকার, কে কারাকার কাকে, কর্মকারক, ঠিক আছে। কি চাষ করানো সম্ভব নয়, চাষ, কি সম্ভব নয়, কি কাকে, কি বলছেন, কি কাকে, চাষ, কর্মকারক। এবার হচ্ছে অপাদান কারক। অপাদান কারক হচ্ছে ক্রিয়ার উৎস নির্দেশ করবে, ঠিক আছে, ক্রিয়ার উৎস অর্থাৎ হতে থেকে যে কোথা থেকে কাজটি সম্পূর্ণ হচ্ছে সেটা নির্দেশ করবে। যেমন আমি যদি বলি জমি থেকে ফসল পাই, কোথা হতে ফসল পাই, এটা কিন্তু মনে রাখতে হবে, যেগুলো এগুলো দিয়েছে এটাও দিই, কি হতে, কি থেকে, ঠিক আছে, কি থেকে অথবা কোথা হতে। এটাতে প্রশ্ন করলে আমি অপাদান কারক পারবো। যেমন দেখো কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল, কাপটা কোথা হতে বা কি হতে পড়ে গেল, উঁচু টেবিল থেকে। অধিকরণ কারক স্থান কাল বিষয় ও ভাব নির্দেশ করবে, এটা অধিকরণ। অর্থাৎ দেখো বাবা বাড়িতে আছেন, কে বাড়িতে আছেন, বাবা, তাই কি কে কারা কার, কর্তা কারক, বাড়িতে আছেন। অর্থাৎ কোথায় কখন, এটা যদি প্রশ্ন করো কোথায় কখন, এইটাতে প্রশ্ন করলে যে উত্তর পাবা সেটাই হচ্ছে অধিকরণ কারক। অর্থাৎ কোথায় আছেন, বাড়িতে আছেন, কয়টায় বা কখন অফিস ছুটি হবে, বিকাল 5টায়। রাজীব বাংলা ব্যাকরণ ভালো, রাজীব কিসে ভালো, কোথায় কখন কিসেও বলতে পারো, ঠিক আছে, কিসেও বলতে পারো, কিসে, ঠিক আছে। কি মেয়ে হয়ে গেছে না, আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, এটা কি সে। রাকিব কিসে ভালো, ব্যাকরণে ভালো। এবার সম্বন্ধ কারক, দেখো বিশেষ্য সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, বুঝছো, বিশেষ্য সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামের সম্পর্ক নির্দেশিত হবে, সেই সম্বন্ধ কারক। যেমন দেখো ফুলের গন্ধে ঘুম আসে না, কিসের গন্ধে ঘুম আসে না, ফুলের গন্ধে, কার গন্ধে ঘুম আসে না, ফুলের গন্ধে। মনে করতেই পারো কিসের দিয়েও তো প্রশ্ন করা যায় না, কোথাও দিছি, কিসের সাহায্যে ছিল, কিসের ছিল না কিন্তু, কি কি কার গন্ধে ঘুম আসে না, কে কারা কার, ফুলের গন্ধে, সম্পাদন কারক। সম্পাদন কারক এটা সম্বন্ধ কারক বলার কারণ হচ্ছে দেখো তো গন্ধ এটা কি ফুল বিশেষ্য, গন্ধ সর্বনাম, ধরে নাও ঘুমও বিশেষ্য, আসে না ক্রিয়া, অর্থাৎ কি হচ্ছে একটার সাথে একটা সম্পর্ক আছে। তুমি বলতে পারো যে ফুলের কি গন্ধ থাকে না, ফুলের গন্ধ আসলে কিন্তু ঘুম আসে না। যেমন দেখো আমার জামার বোতামগুলো একটু অন্যরকম, তাহলে কি রেখে ফেরত আসতেছে, একই রকম তো সবগুলো, তাই না। এবার আসলে কিছু এমসিকিউ দেখি, হ্যাঁ এমসিকিউ গুলো দেখে নিই আমরা। এগুলো তোমাদের জন্য সলভ করা হয়েছিল, তো আমরা তোমাদের দ্বারা সলভ করবো এখন, ঠিক আছে। বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্কে কারক বলে, কি ছিল মনে করে দেখো তো, বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক সৃষ্টি করে তাকে কারক বলে। ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, কার কার সম্পর্ক নেই, ক্রিয়ার সাথে সম্বন্ধের কোনো সরাসরি সম্পর্ক নেই। আর সম্বন্ধ কারকে কোন বিভক্তি বসবে, কে রে এরে,
অথবা যে এর, এগুলো বসবে। বাংলা ভাষায় কারক কয় প্রকার? 6 প্রকার ছিল, মনে আছে? এটাই। আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, আমরা কোন কারক? আমরা হচ্ছে কর্তা কারক। কারা নদীর ঘাট থেকে নিয়েছিল? আমরা। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে? কর্ম, কারণ আশ্রয় করে করছে। শিক্ষককে জানাও, কাকে জানাও? কাকে জানাও? শিক্ষককে। তাহলে কি হচ্ছে? কাকে, কে কারা কার, কি কাকে, কাকে কি হবে? কর্মকারক। ভেড়া দিয়ে, দিয়েই হলে কি হবে? করণ কারক। জমি থেকে, থেকে হতে থেকে কি হবে? অপাদান কারক। কোন কারকে মূলত ক্রিয়াস্থান ইত্যাদি বোঝায়? কোনটাতে বলতো? কোন কারকে মূলত ক্রিয়ার স্থান সময় বোঝায়? অধিকরণ। কারণ কি ছিল? কিসে, কিসে, কখন, কোথায়। গাছের ফল পেকেছে, গাছ এর, দেখো তো গাছের, এখানে যদি ভাঙি আমি, গাছের অর্থাৎ গাছ যোগ এর, বিভক্তি কোনটা আসছে? এর। ঠিক আছে, এ দেখো গাছ এর। ঠিক আছে, চলো আমরা নতুন একটা অধ্যায় যাই। এখন হচ্ছে বাচ্য। বাচ্য কি জানো? বাচ্য হচ্ছে প্রকাশ ভঙ্গি। যেটা ধরো বাক্যের প্রকাশ ভঙ্গি, ধরো তুমি একটা কথা বলছো, এটা কিভাবে প্রকাশ করছো, সেটাই হচ্ছে বাচ্য। এবং বাচ্য হচ্ছে 3 প্রকারের। কি কি জানো? কর্তাবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো তুমি যখন আস্তে আস্তে পড়বা তখনই বুঝতে পারবে। তো এই উদাহরণ যাচ্ছি না, আমি সরাসরি পড়ায় চলে যাচ্ছি। কর্তাবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। কর্তাবাচ্য কি জানো? ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, অর্থাৎ ক্রিয়া কর্তাকে অনুসরণ করবে, অর্থাৎ কাজটা আমার দ্বারা হচ্ছে, এটাই হচ্ছে কর্তাবাচ্য। যেমন দেখো ঝর্ণার ছবি আঁকে, কে ছবি আঁকে? ঝর্ণা। কে আঁকতেছে? ঝর্ণা আঁকতেছে। তাহলে কি হলো? ক্রিয়াটা কর্তার মাধ্যমে হচ্ছে। এটাকে যদি আমি এটাকে আমি পরিবর্তন করতে পারবো, অর্থাৎ অনেকটাই ন্যারেশনের মতো। আবার দেখো অজীব বিশেষ, এটা মনে রাখবা সবসময় যে জীব বিশেষই যে কর্তা হবে তা না, অজীবও হতে পারে। যেমন দেখো ফ্যানটা অনেক জোরে ঘুরে, কে ঘুরে? ফ্যান। ঠিক আছে, ঘুরতেছে, ক্রিয়া হচ্ছে। কর্মবাচ্য, কর্মবাচ্য কি জানো? ক্রিয়া কর্মকে অনুসরণ করে। আগেটা কি ছিল? কর্তাকে অনুসরণ করে, এখন কর্মকে অনুসরণ করে। দেখো আগেটা কি ছিল? ফ্যান জোরে ঘোরে, কি জোরে ঘোরে? ফ্যান। ঘোরাটা হচ্ছে ক্রিয়া, আর জোরে হচ্ছে বিশেষ, জোরে হচ্ছে বিশেষণ। আর কাকে বিশেষ করছে? ফ্যানকে, অর্থাৎ ওইটা কর্তাবাচ্য ছিল। এখন দেখো কর্মবাচ্য কি? কর্মকে অনুসরণ করো। দেখো পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে, তা পুলিশ কর্তৃক, পুলিশের দ্বারা কর্ম সম্পন্ন হয়েছে না? ধৃত হয়েছে মানে কি? ধরে ফেলেছে। কার দ্বারা? কার দ্বারা কাজটা হয়েছে? পুলিশ কর্তা। ডাকাত কি? কর্তা। পুলিশ কর্তৃক, তার কর্মকে? পুলিশ। চিঠিটা পড়া হয়েছে, অর্থাৎ কারোর দ্বারা পড়া হয়েছে না চিঠিটা? চিঠি কর্তা, কারোর দ্বারা পড়া হচ্ছে, তাই কি? কেউ পড়ে দিয়েছে, কর্মটা করেছে কেউ, হ্যাঁ, সেটা হচ্ছে কর্মবাচ্য। ভাববাচ্য ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এতক্ষণ কি ছিল? কর্তার পিছে ক্রিয়া ছিল, কর্মের পিছে ক্রিয়া ছিল। এখন কি? ক্রিয়াকে ক্রিয়া বিশেষ্য নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ এখন ক্রিয়া ক্রিয়া বিশেষ্যের উপর নির্ভরশীল। আমার যাওয়া হলো না, যাওয়া হলো না, এটা কি? আমার যাওয়া হলো না। যাওয়া কি? ক্রিয়া, হলো না ক্রিয়া বিশেষ্য। ঠিক আছে, কোথা থেকে, থেকে কি, সরি, আসা, আসা হচ্ছে আমার ক্রিয়া, হলো বা এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য বলতে পারো। এবার আসো কিছু আমরা পরিবর্তন দেখবো, অর্থাৎ ন্যারেশন দেখবো। এখন আমরা ইংলিশে ন্যারেশন, বাংলায় হচ্ছে বাচ্য পরিবর্তন। কর্তা হচ্ছে কর্মবাচ্য, অর্থাৎ কর্তা বাচ্চার বাক্যকে কর্মবাচ্যে পরিণত করতে হবে। কর্তার সঙ্গে কি যোগ করতে হবে? দ্বারা, দিয়ে, কর্তৃক। অর্থাৎ মনে আছে কোনটা? করণ কারক পরিবর্তন করতে হবে, তাই না? আমি একই সাথে পড়াচ্ছি, কারণ হচ্ছে কি রিভাইস হবে, ওইটা মাথায় রিভাইস হতে থাকবে। তাহলে কি দ্বারা দিয়ে করতে কি ছিল? করণ কারক। এখন আসো এগুলো দেখবো না আমরা, আগে আমরা যেগুলো দেখবো না, ঠিক আছে? আমরা এগুলো দেখবো না, আমরা এগুলো দেখবো না, ঠিক আছে? এখন আসো, আচ্ছা, জাহানারা ইমাম ৭১-এর দিনগুলি রচনা করেছেন, এটা হচ্ছে আমি বলছি তোমাকে, ঠিক আছে? এটাকে তুমি চেঞ্জ করবা, তাহলে কি? জাহানারা ইমাম কর্তৃক ৭১-এর দিনগুলি রচিত হচ্ছে, তাহলে কি দ্বারা দিয়ে কর্তৃক নিয়ে আসলেই পরিবর্তন হচ্ছে। দেখো কর্তৃক নিয়ে এসে আমি কি বলছি? কর্ম সে করছে, কাজটা এটা করছে, এটা হচ্ছে তার ক্রিয়া, ঠিক আছে? এটাই বুঝাইছি। এখানে আর তারা বাড়ি তৈরি করেছে কি? তাদের দ্বারা বাড়ি তৈরি হয়েছে। কর্মবাচ্য থেকে কর্তাবাচ্য, কর্মবাচ্য থেকে কর্তাবাচ্য মানে কি? কর্মবাচ্যের বাক্যকে কর্তাবাচ্যে রূপান্তর। তখন কি করব? দ্বারা দিয়ে কর্তৃকই যোগ করতে হবে আবার, ঠিক আছে? এটা কি ছিল? কর্মবাচ্য ছিল। তা কর্তাবাচ্য যখন নিব তখন দেখো এখানে কর্তাবাচ্য কোনো দ্বারা দিয়ে কর্তৃক ছিল না তো, তাই কি বাদ দিতে হবে। ঠিক করতে হবে, বাদ দিতে হবে। কর্মবাচ্য, প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। শিক্ষক কর্তৃক প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করছে, শেষ। এতটুকু সহজ দেয় জিনিসটা। কর্তাবাচ্য থেকে ভাববাচ্য দেখে আমরা, কর্তা থেকে ভাব, কর্তা থেকে ভাবে নিব,
তার মানে কি হবে, তুমি কখন এলে, কখন আসা হলো। ঠিক আছে, ভাব মানে কি, তুমি একটা এক্সপ্রেশন দিচ্ছ যে তুমি কখন এলে, এখন তুমি বলছো কি কখন আসা হলো, একটা এক্সপ্রেশন। ভাব, ভাববাচ্য থেকে কর্তাবাচ্য, ভাববাচ্যের বাক্যকে কর্তাবাচ্যে রূপান্তরিত করতে হলে দেখো তো ক্রিয়াকে কর্তা অনুসারে করতে হয়, অর্থাৎ যখন কর্তাতে দিব তাহলে কি ক্রিয়া কাকে অনুসরণ করবে, কর্তাকে, অর্থাৎ কি করতে হবে, ক্রিয়াকে কর্তার দিকে নিতে হবে। দেখো তো একটু বাইরে বেরিয়ে আসা যাক, একটু বাইরে বেরিয়ে আসি, অর্থাৎ কি আমি বাইরে বেরোতে যাচ্ছি, কর্তা আমি নিজে। এবার আসো কিছু এমসিকিউ সলভ করি আমরা। প্রথমে হচ্ছে বাচ্য বলতে বোঝায়, কি বোঝায়, বাক্যের প্রকাশভঙ্গি। তারপর কি আছে, বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়, কি হয় বলতো, ক্রিয়া পরিবর্তন হয়। বাচ্য কত প্রকার বলতো, বাচ্য কত প্রকার, বাচ্য হচ্ছে 3 প্রকার, কি কি, কর্তাবাচ্য, কর্মবাচ্য আর হচ্ছে ভাববাচ্য, অর্থাৎ 3 প্রকার। কর্তা বাচ্চের বাক্যকে ভাব বাচ্চে রূপান্তর করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হবে বলতো, কোন পদকে, ক্রিয়াপদকে। ঠিক আছে, আমাদের কঠোর পরিশ্রম করতে হয় কর্মবাচ্চের বাক্যটি কর্তা বাচ্চা, অর্থাৎ কি কর্তার দিকে ক্রিয়াকে নিতে হবে। তাই আমি যদি বলি আমরা কঠোর পরিশ্রম করি, কারা করে, আমরা নিজেরা করি। ঠিক আছে, এবার আসো উক্তি। উক্তি জানো, বক্তার কথা উপস্থাপন করার যে ধরন তাকেই উক্তি বলে, অর্থাৎ কর্তার কথা বলার ধরন এটাকেই তুমি উপস্থাপন করবা, সেটাই হচ্ছে উক্তি। এখন আসো উক্তি দুইটা আছে, একটা হচ্ছে পরোক্ষ উক্তি আর হচ্ছে প্রত্যক্ষ উক্তি। একটা হচ্ছে পরোক্ষ উক্তি আর হচ্ছে প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি যেখানে অফ করছিস, দাঁড়া তাকাইছি বুঝছো, হ্যাঁ ওই বলবো দুইটা তোমাদের পাওয়ার জন্য দেখানো হয়েছিল। শুরু কর, তুই কি আমার বাতাস দিতা সস, থ্যাংক ইউ, নিচে ছাড়, অফ করে দিছিলি একদম, পজ করছিলি, শুরু কর এখান থেকে। 1 মিনিট শুরু শেষ হলে কি তোরে ওয়ার্নিং দিবে নাকি, নাকি শুরু হয়ে যাবে? এটা ওই একটা কাজ করো, ওইটার একটু আগায় নিয়ে, এটার একটু আগায় নিয়ে, এখন বলাইস না ক্লাসটা শেষ কর, না টাকা একটু ধর ধর, টাকা পেছস না, ব্যাস এটা চাপতে ব্যাস কইরা দেব, করব না এটা নে, এই দেখ না, ক্লাসের মাঝে মাঝে বসা যায়, এখানে দেখ তো ভিডিওতে আসে, এখানে এখানে ভিডিওতে আসে, আমার দেখা যায়, এখন দেখ তো, এখন দেখা যায়, ধর আমি ভিডিও করতে করতে এভাবে করতে করতে এখানে এখানে বসে পড়ো, দেখ তো দেখা যায়, এখানে এখানে দেখা যায়, দেখা যায় না তো, ধর আমি এখানে নামলাম চুপচাপ বুঝছস, কিছুক্ষণ পরে আমি মাথা নিচু কইরা এদিকে আসলাম, ঠিক আছে, দেখা যায় আমার, দেখা যায়, দেখা যায়, ভালো করে দেখিস কিন্তু, দেখা যায়, দেখ দেখা যায়, আসলাম কিন্তু, আসার পরে আচ্ছা আমরা শুরু করি, ভৌতিক হয়ে যাবে না, একটা ভৌতিক কাহিনী হয়ে যাবে না, কি রে ভাই গিয়ে এখান থেকে কেমনে আসলো, ওকে উক্তি পরিবর্তন। প্রত্যক্ষ উক্তি বোঝায়, অর্থাৎ সেখানে উদ্ধরণ চিহ্ন শুরু হবে, অর্থাৎ তুমি বলছো বা অন্য কেউ বলছে, দেখো তো নেতা বললেন, কি বলছে, আমি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে, সবাই বলে তাই না, সবাই বলে, করেও অনেকে। নেতা কি বলছে, আমি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই, কি নেতা বলছে, আমি বলি নাই, এ দেখো উদ্দীর জন্য চলে আসছে। এটাকে যদি প্রত্যক্ষ উক্তিতে
ছিল এটা, পরোক্ষ উক্তিতে রূপান্তর করতে হবে। কি হবে? নেতা বললেন যে চলে আসছে, দেখছো? যে আসছে কি হবে? উল্টায় যাবে। ওই যে বাচ্য পরিবর্তন, উক্তি পরিবর্তন, কাছাকাছি জিনিস দুইটা, ঠিক আছে? এই দুইটা মিলেই ন্যারেশন তৈরি হয়। তিনি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চান, যেহেতু সে বলছে আমি নিশ্চিত করব, তা সে কি, আমি সে নেতা বলছে আমি নিশ্চিত করতে চাই, তো আমি কি বলবো? আমি তার কথাটা কাউকে অন্য কেউ বলবো, তখন কি বলবো? সে করতে চাইছে, তাই না? ওই রকম। এবার আসো, পরোক্ষ উক্তিতে, পরোক্ষ উক্তিতে কর্তা অনুযায়ী ক্রিয়ার রূপ পরিবর্তন করতে হয়। পরোক্ষ উক্তিতে অর্থাৎ কি, প্রত্যক্ষ যে বলছে, পরোক্ষ যে আরেকজন বলতেছে। প্রত্যক্ষ উক্তি, লিপি বলল আমি এখনই বের হচ্ছি, তার মানে কি লিপি বললো যে সে তখনই বের হচ্ছে, তাই না? ওই যে দেন, নাও, তারপর হচ্ছে দিস, দ্যাট, দ্যাট, ইট, মি, মাই, নেশন চেঞ্জ করতে না, ওইগুলোই। এখন প্রত্যক্ষ উক্তিতে পরোক্ষ উক্তি আর রূপ পরিবর্তন করার সময় কালবাচক, স্থানবাচক শব্দে পরিবর্তন, অর্থাৎ তুমি যখন প্রত্যক্ষকে পরোক্ষতে রূপান্তর করবা, অর্থাৎ আমি প্রত্যক্ষকে, এই যে প্রত্যক্ষ মানে যে আমি বললাম কোনো কথা, এইটাকে যখন তুমি তোমার নিজের ভাষায় পরিবর্তন করবা, তখন তাকে একই সাথে কাল এবং একই সাথে স্থানের পরিবর্তন, একই সাথে কাল এবং একই সাথে স্থানের পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তবে যখন আমি তোমার কোনো কথা আমি আমার অনুযায়ী নিয়ে আসবো, তখন তাকে কি করতে হবে? শুধুমাত্র ক্রিয়ার রূপটাই পরিবর্তন করলেই এনাফ, ঠিক আছে? শুধু ক্রিয়ার রূপ পরিবর্তন করলেই এনাফ। উদাহরণ দেখি, লোকটি বললেন যে, লোকটি বললেন আমি আগামীকাল এখানে আবার আসবো, অর্থাৎ কি, লোকটি বললেন যে পরদিন তিনি এখানে বা সেখানে আবার যাবেন। এবার আসো, প্রত্যক্ষ উক্তিকে চিরন্তন সত্য উদ্ধৃতি থাকলে, যদি প্রত্যক্ষ উক্তি মানে যে বলছে যে চিরন্তন সত্য হয়, যেমন সে বলছে যে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, তাহলে কি হবে জানো? ক্রিয়ার কালে কোনরূপ পরিবর্তন করা যাবে না। অর্থাৎ ন্যারেশনের রুলস পারলে, যে ন্যারেশনস পারবে ইংলিশে, সে উক্তি পারবে, যে উক্তি পারবে সে অবশ্যই ন্যারেশন পাবে। জাস্ট একটা ট্রান্সলেশন করে বাংলা ইংলিশ করা। দেখো, শিক্ষক বললেন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, অর্থাৎ কি, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, যা আছে তাই বসছে, বুঝছো? জাস্ট এখানে একটা যে আসছে। অর্থাৎ ন্যারেশনে তুমি যা যা পড়তেছো, অর্থাৎ দেনকে এটা করতেছো, ইয়েস্টারকে, ইয়েস্টারডে কি কি করছো, প্রিভিয়াস ডে, টুমোর কি কি, তারপর হচ্ছে কি দ্য নেক্সট ডে, এগুলো করতো, টুডে মানে কি দ্যাট ডে, এগুলো করতেছো না, এগুলোই হচ্ছে এখানে। অর্থাৎ তুমি ন্যারেশনে কি করছিলা, যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকে তো কি করো এটাকে, নো চেঞ্জ ইন দ্য ন্যারেশন, দ্যাটস ইট। এখানেও সেটাই বলছি, চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উদ্ধৃতিতে কালের কোনো পরিবর্তনই হবে না, ঠিক আছে? এখানে পরিবর্তন হয়নি। প্রশ্ন বা অনুজ্ঞা বা আবেগসূচক, অর্থাৎ ইন্টারোগেটিভ, অপটেটিভ বা এক্সক্লামেটরি, যদি প্রশ্নটা প্রত্যক্ষতে থাকে, পরোক্ষতে কি ভাব অনুযায়ী পরিবর্তন করতে হয়, তাই ভাব অনুযায়ী পরিবর্তন করতে হয়। দেখো তো, প্রশ্ন করলাম তোমাদের স্কুল গ্রীষ্ম ছুটি হবে কবে, তুমি যদি বললা তিনি জানতে চাইছেন যে কবে হবে, জানতে চাইলেন। যে ইংলিশে বলি, my mother asked me, my mother said that when your school will be shut. এখন তুমি এটাকে নিজের ভাষায় কি বলবা? my mother asked me that when my school will be, when my school will shut, তার মানে কি এটাই। দেখো, ছেলেটি বলে উঠলো বাহ কি সুন্দর বাড়ি, এটাই। তাহলে কি, the boy said, the boy say wow, wow, how nice the building is, or the house is. কি বলবা? ছেলেটি আমাদের সঙ্গে বললো যে বাড়ি খুব সুন্দর। ছেলে exclaimed with joy that, or wonder that, the house is nice. এইগুলোই। অনুগ্রহ করে আপনি সামনে আসুন, অর্থাৎ কি, আমাকে আসনে বসতে অনুরোধ করলো, দেখছো কি বসে না, অনুরোধ। এগুলো হচ্ছে ভাব চেঞ্জ করে। এবার কিছু উদাহরণ পড়ি, অর্থাৎ এমসিকিউ পড়লেই তোমাদের অধ্যায়টা শেষ হচ্ছে। প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষতে রূপান্তরের সময় কি পরিবর্তন করতে হয়? প্রত্যক্ষ ছিল মানে আমি যা বলছি তোমাকে পরিবর্তন করতে হবে, কি কালো চেঞ্জ করতে হয়, স্থান চেঞ্জ করতে হয়। প্রত্যক্ষ উক্তিকে কোন জ্যোতিচিহ্ন উদ্ধৃত কি বলে? উদ্ধৃত চিহ্ন, মনে আছে যেটা করতে হয়, যে কোটেশনের ভিতরে রাখতে হয়, আমরা বলি কোটেশন মার্ক। অর্থের সংগতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময় কোন পদের পরিবর্তন প্রয়োজন? মনে করে দেখো তো, অর্থের সংগতি রাখার জন্য অবশ্যই সর্বনাম পরিবর্তন করতে হয়। প্রত্যক্ষ উক্তির চিরন্তন সত্ত্বে কি হবে? ক্রিয়াকালে কোনো পরিবর্তন হবে না। পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কিসের অনুযায়ী? কর্তা অনুযায়ী, মনে আছে? কর্তা যা করবে তাই পরিবর্তন হয়ে যায়। এবার আসো জ্যোতিচিহ্ন, আমরা আমাদের আজকের সর্বশেষ টপিকের উপরে রয়েছি, জ্যোতিচিহ্ন।
অর্থাৎ বাংলা কথাকে সুন্দর করতে এবং কোথায় কম বা বেশি থামতে হবে সেটা বোঝাতে যেই চিহ্ন ব্যবহার করা হয় তাকেই জ্যোতিষ চিহ্ন বলা হয়। অর্থাৎ দেখো, কম বা বেশি সময় থামতে বোঝায় তাকে চিহ্ন বলা হয়, সেই চিহ্নগুলোকে একত্রে জ্যোতিষ চিহ্ন বলা হয়। অর্থাৎ বাংলা ভাষায় অনেক জ্যোতিষ চিহ্ন আছে, বাট ইংলিশে কি কি আছে জানো? জানো তো? ডট, কমা, ইংলিশে অনেক আছে। একটা হচ্ছে ডট আছে, কমা আছে, হাইপেন আছে, ড্যাশ আছে, কোলন আছে, সেমিকোলন, ওদেরও এগুলো আছে কিন্তু। হ্যাঁ, ওদের যে নাই তা কিন্তু না, ওদেরও কিন্তু আছে এটা, ঠিক আছে, ওদেরও আছে এগুলো। তারপর কি আছে? কুইশন মার্ক আছে, তাই না? এগুলো আছে। বাংলা কি জানো? দাড়ি, কমা, হাইফেন, হাইপেন, ড্যাশ, কোলন, সেমিকোলন, প্রশ্নবোধক, আশ্চর্য, সবই আছে, ঠিক আছে। এগুলো ইংলিশেও আছে। এবং হচ্ছে দাড়ি। দাড়ি কি জানো? সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করা, অর্থাৎ এক বলে থেমে যেতে হয়, অর্থাৎ পূর্ণ বিরতি, অর্থাৎ পূর্ণ বিরতি, ঠিক আছে, পূর্ণ বিরতি, পূর্ণ বিরতি দিতে হয়, ঠিক আছে। হয়তো বান বলছি আমি, ঠিক করে নাও, বান বল লেখে, পূর্ণ বিরতি। কমা, কমা সাধারণত সামান্য বিরতি নিতে হয়, অর্থাৎ এক বলতে যে সময়, এক বলতে যে সময়, সেই সময় কি কমা, অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, ঠিক আছে। এরকম বলবা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, বলবো না তো, বলবো কি গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎ, হেমন্ত ও বসন্ত, এটাই। নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময় নিশ্চয় থাকলে সাফল্য আসবে, এগুলো। সেমিকোলন অর্থাৎ স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে একটা বাক্যে রূপান্তর করে। যেমন দেখো, কোনো বইয়ের সমালোচনা করা সহজ, কথা কিন্তু একটা বাক্য শেষ, তবে বই লেখা অত সহজ না, এটা আরেকটা বাক্য। অর্থাৎ দুইটাকে কি করছে, একটা কোলন দিয়ে আমি একসাথে করে দিয়েছি। প্রশ্ন হলো কোনো কিছু জিজ্ঞাসা করলে প্রশ্নবোধক দিই, এটা নতুন করে পড়ার কিছু নেই। বিরাট বিস্ময় চিহ্ন, মানে আনন্দ প্রকাশ করছো, দুঃখ বা খুব অবাক হয়ে গেছো, সেই ক্ষেত্রে কি বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়। হাইফেন, হাইফেন কি করে জানো? বাক্যের মধ্যকার, অর্থাৎ বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে চাইলে হাইফেন। অর্থাৎ দেখো তো, জাতি, বর্ণ, ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ, অর্থাৎ জাতি, বর্ণ, ধর্ম, এটা বলতে এটাই বুঝাবে। ওকে, আশা করি এটা পাওয়ার কথা তোমাদের। ড্যাশ, এটা কি ছিল? হাইফেন, ড্যাশ, লোক, এই লোকটি যিনি গতকাল এসেছেন তিনি আমার মামা, অর্থাৎ দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজ এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের পরে ড্যাশ বসবে। ড্যাশ কি জানো? হাইফেন, হাইফেনের ভাবে, ঠিক আছে, হাইফেন, বেশি হয়ে গেল। হাইফেন ছোট একটা জিনিস, হাইফেন, ড্যাশ এরকম বলি না, যে এরকম দিয়ে কোনো ড্যাশ দিয়ে না, এটাই হাইফেন, কি ছোট্ট একটা জিনিস, ঠিক আছে। তারপর আসো কোলন, ওই যে বললাম কোলন হয়ে গেল, ইংলিশে কোলন, বাংলায় কোলন একটু গোল করতে হয়, ঠিক আছে। কোলন, প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশের ব্যাখ্যা এবং উদাহরণস্বরূপে কাজ করতে কোলন লাগে। যেমন দেখো, ভাষার দুটি রূপ, একটা কথ্য, একটা হচ্ছে লেখ্য ভাষা। উদ্ধৃতি চিহ্ন অর্থাৎ উদ্ধৃত করার কাজে উদ্ধরণ চিহ্ন ব্যবহার করা, অর্থাৎ তুমি দেখো কোনো কিছু বলার জন্য বা কোনো কিছুকে ইঙ্গিত করার জন্য নির্দিষ্ট একটা নাম বা হাইলাইটেড জিনিস, যেমন দেখো সিরাজউদ্দৌলা একটা হাইলাইটেড জিনিস, ঠিক আছে। ও আপনারা এসে গেছেন, ভাষা চিনতে কোনো কষ্ট হয়নি তো, আত্মীয়কে খুব আদর যত্ন করা, না গেলে পরে বোঝা যায়, ঠিক আছে। বন্ধনী, এটা ব্যাকরণে তুমি বলতে পারো, আবার ম্যাথমেটিক্সের জন্য এটা মেনলি ইউজ করা হয়, তবে এটা বাংলাতেও থাকে। অর্থাৎ কোনো তথ্য উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে বন্ধনী ব্যবহার করা, অর্থাৎ কাল নির্দেশ দেখো কবে করা হয়েছে, ঠিক আছে। এটা যদি আমরা বলি ভাবে যে তথ্য উপস্থাপন অথবা অতিরিক্ত তথ্য উপস্থাপন কাল নির্দেশের ক্ষেত্রে বন্ধনী ব্যবহার। অর্থাৎ দেখো, তিনি বাংলা ভাষার বিবর্তন নিয়ে আলোচনা করেন, কোন বিবর্তন নিয়ে আলোচনা করছে? সে বলছে কি, সে বাংলা ভাষার বিবর্তন নিয়েই আলোচনা করতেছে, ঠিক আছে। তবে কি ছিল, চর্চাবোধের সময় পরবর্তী থেকে, চর্চাবোধ আগে না, ঠিক আছে, এটাই বুঝাইছে, সে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, তার জন্মসালটা ব্র্যাকেটে চলে আসছে, এটাই। তারপরে আসো বিন্দু, বিন্দু হচ্ছে শব্দ সংক্ষেপ অথবা ক্রম নির্দেশ। বলি না ওই যে ডাক্তার, এই যে বলি না ডাক্তার, আমরা কি করি, পড়াটা না লিখে কি লিখি, ডয়াকার ড একটা ফুটা দিয়ে দিই, অর্থাৎ কি ডাক্তার বোঝানোর জন্য, অর্থাৎ কি একটা সংক্ষিপ্ত রূপ প্রকাশের জন্য এটা করা হয়ে থাকে। তারপরে হচ্ছে ত্রিবিন্দু, অর্থাৎ ডট ডট ডট, বুঝলি না, ডট 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 দিয়ে দিছে, ওইটাই।
কোন অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু ব্যবহার করা, মানে কি দেখো, তার মানে তুমি একটা ডট ডট ডট, আমাদের ঐক্য বাইরের ডট ডট ডট। আমরা কি বলি, মাইমিসিংয়ের মানুষ সবসময় এটা বলে থাকে, ঠিক আছে, যে তার মানে তুমি একটা টুট 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 মানে হচ্ছে টুট 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 মানে হচ্ছে কি থ্রি বিন্দু বিকল্প, অর্থাৎ হয় এটা নয় ওটা, অর্থাৎ একটা বা চিহ্ন বলি আমরা যেটাকে, এটাই মানে একটির বদলে অন্যটির সম্ভাবনা, শুদ্ধ অথবা অশুদ্ধ চিহ্নিত করো। তারপরে হচ্ছে জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্ন হচ্ছে জ্যোতিচিহ্নের বিরাম চিহ্ন, তাই না? জ্যোতিচিহ্ন অপর নাম কি বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন, অর্থাৎ কি ক এবং খ উভয়ই। বাক্যের পূর্ণ সমাপ্তি বা পূর্ণ বিরতির জন্য কোনটা, সেটা হচ্ছে দাড়ি। কোনটা? দাড়ি। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোনটা ব্যবহার করা হয় বলতো? শব্দ, বর্গ, অধীন বাক্যকে আলাদা করতে কমা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়? অর্থের ঘনিষ্ঠতা। কোনটা বলছিলাম? সেমিকোলন। সেমিকোলন। প্রশ্ন বোঝাতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়? প্রশ্ন চিহ্ন। তারপর হচ্ছে শব্দ সংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে কোনটা? বিন্দু। আর লেখার সময় কোন কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিয়োগ চিহ্ন, মানে অব্যক্ত মানে কি তুমি বলবা না বিষয়টা, বিষয়টা তুমি কি করবে না, বলবা না, তবে সেটা তোমার এখানে কি বোঝাবে কিভাবে যে তুমি এটা বলতে পারছো না, সেটা হচ্ছে ত্রিবিন্দু, ঠিক আছে, সেটা হচ্ছে ত্রিবিন্দু। অর্থাৎ আমাদের ক্লাস আজকে এ পর্যন্ত ছিল। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং আশা করি আজকে যে এমসি গুলো পড়াইছি মনোযোগ দিয়ে দেখো এবং সলভ করার চেষ্টা করো, নিজে নিজে চেষ্টা করো আমার সাথে সাথে, এবং যে মনোযোগী থাকো অবশ্যই তোমাদের আজকে ক্লাসটা অনেকটা ইফেক্টিভ হবে। এবং মনে রাখবা এখান থেকে মিনিমাম 2 থেকে 3 নম্বর কমন পাবা। ঠিক আছে, সবাইকে সুস্থতা কামনা করি এবং আজকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।